আমরা এখন শুরু করছি কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এটার বাংলা হলো সরাসরি সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডের একদম মেইন কথা যেটা সেটা হলো আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড একটু পরে আসে যে কোনো ম্যাটেরিয়ালের একটা টেন্ডেন্সি থাকে সবচেয়ে বাইরের শেলে 8টা ইলেকট্রন যেন থাকে সেই অক্টেভটা ফুলফিল করা। তো নরমালি যদি বাইরের শেলে একটা বা দুটো ইলেকট্রন থাকতো তাহলে ইজিলি সে এই একটা দুটো ইলেকট্রনকে ডোনেট করে দিতে পারতো। আবার আমরা জানি যে সবচেয়ে বাইরের শেলে যদি 6টা বা 7টা ইলেকট্রন থাকে তাহলে সে একটা বা দুটো ইলেকট্রন কারো কাছ থেকে একসেপ্ট করতে পারবে। বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয়, এর বাইরের শেলে যেহেতু 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রনকে এত ইজিলি ডোনেট করা বা একসেপ্ট করা পসিবল না। সো এটার জন্য সবচেয়ে ভালো অপশন হলো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। অর্থাৎ এখানে যেটা করা হয় যে সবচেয়ে বাইরের শেলে যে ইলেকট্রন গুলো আছে, যে এখানে এই দাগগুলো দিয়ে সবচেয়ে বাইরের শেলের ইলেকট্রন বোঝানো হচ্ছে যে এই 4টা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রন সে চারপাশের 4টা সিলিকনের সাথে শেয়ার করতে পারে। শেয়ার করলে যেটা হবে, শেয়ার করলে হলো অন্য এই এটার যেমন 8টা পূর্ণ হয়ে গেল, আবার এইটার সাথে যেহেতু শেয়ার করলো সে যদি চারপাশের 4টার সাথে করে তাহলে এটারও 8টা পূর্ণ হয়ে গেল। এইভাবে একটা বন্ড তৈরি করছে। এই বন্ডটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তার মানে এখানে সব কাজই আসলে এই সমযোজী বন্ধন এই বন্ডের উপর বেস করেই হবে। যেমন আমরা যদি একটু চিন্তা করি, দেখো আগের ফিগারটা থেকে আগে আসি। এখানে যেটা আছে সবগুলো তো বন্ড তৈরি করব। তার মানে কি এখানে এই দুটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এখানেও দুটা ইলেকট্রন, এখানেও দুটা ইলেকট্রন, এরকম সবগুলো ইলেকট্রন কোনো না কোনো বন্ডের ভিতরে আটকে আছে। এই পর্যায়ে বা এইরকম অবস্থায় আমরা যদি এই সেমিকন্ডাক্টরটাতে বা এই সিলিকনটাতে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, সাপোজ আমরা এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম, তাহলে কি হবে? ইউজুয়াল কেসে যে ইলেকট্রিক ফিল্ড দিলে তার বিপরীত দিকে ইলেকট্রনের ফ্লো হওয়ার কথা, তার মানে এই ডিরেকশনে একটা ইলেকট্রন ফ্লো থাকার কথা ছিল। বাট যেহেতু এই ম্যাটেরিয়ালের ভিতরে এখন কোনো ফ্রি ইলেকট্রন নাই, সবগুলো ইলেকট্রনিক কোনো না কোনো বন্ডের ভেতরে আছে, এটা কিন্তু পসিবল হবে না। তার মানে কোনো ইলেকট্রন এই অবস্থাতে ফ্লো করবে না। এই ঘটনাটা আসলে ঘটে একদম জিরো, মানে সাব জিরো টেম্পারেচার, যেটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রায়। তার মানে -273°C বা 0 কেলভিনে সব ইলেকট্রন বন্ডের ভেতরে আটকে থাকে। যখনই 0 কেলভিনের চেয়ে টেম্পারেচার বাড়তে থাকে তখন যেটা হয়, এখানে দেখাচ্ছে যে যখনই 0 কেলভিনের চেয়ে টেম্পারেচার বাড়ে তখন কি হয়, যে এই ইলেকট্রনটা, সাপোজ এখানে টেম্পারেচার বাড়ছে, এই ইলেকট্রন বা ইলেকট্রন প্রত্যেকটা নিজেদের জায়গায় থেকে ভাইব্রেট করতে থাকে, কাঁপতে থাকবে। কাঁপতে থাকলে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে এনার্জির পরিমাণটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এই বন্ড ভেঙে ইলেকট্রন ফ্রি হয়ে যাবে। এখানে যেটা দেখানো হয়েছে যে এই বন্ডটা ভেঙে একটা ইলেকট্রন ফ্রি হয়ে গেল। তার মানে সাব জিরো টেম্পারেচার বা 0 কেলভিন টেম্পারেচারে সবগুলো ইলেকট্রন কোনো না কোনো বন্ডের ভেতর থাকবে। যখনই আমরা কোনো একটা এনার্জি দিব, সেটা হিট হতে পারে, লাইট হতে পারে, যে কোনো ধরনের এনার্জি পেলেই সেই ইলেকট্রন গুলা বন্ডের ভেতর ভাইব্রেট করতে থাকবে, এক পর্যায়ে সেই বন্ড ভেঙে বের হয়ে আসবে। এটাই বলা হয়েছে এখানে, দেখো, at higher temperatures electron gain thermal energy, occasionally breaking away from the bonds and acting as free charge carriers until they fall into another incomplete bond. তার মানে হলো এই যে বন্ধন থেকে বের হয়ে আসলো, ঠিক আছে, এবার যদি আগের মতোই এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে কি এই ইলেকট্রনটা এবার এই ডিরেকশনে মুভ করবে, কারণ এটা এখন ফ্রি ইলেকট্রন। এখানে ওটাই বলেছে ফ্রি চার্জ ক্যারিয়ার হিসেবে এটা কাজ করবে। তার মানে এই ইলেকট্রনটাই হলো এটা ফ্রি ইলেকট্রনের মতন ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে থাকবে তার অপোজিট ডিরেকশনে মুভ করতে পারবে। এবং লাস্টে বলেছে যদি আরেকটা আবার ইনকমপ্লিট বন্ড পায় সেখানে গিয়ে সে ওই জায়গায় গিয়ে বসতে পারে, বা ওই জায়গায় গিয়ে সে আবার ওই বন্ডে আটকে যেতে পারে। এটাই হলো আমাদের সেমিকন্ডাক্টরের
ইলেকট্রিসিটি যে ফ্লো করে তার একদম বেসিক কনসেপ্ট। আমার মোবাইলে বসছে। ঠিক আছে, একদম বেসিক কনসেপ্টটা হলো এটাই যে নরমালি যেটা ছিল যে সবগুলো ইলেকট্রন কোনো বন্ডের ভিতরে ছিল, যদি 0 কেলভিন টেম্পারেচারে থাকে, যখন টেম্পারেচার বাড়লো তখন বন্ড থেকে যেহেতু ইলেকট্রন ভেঙে বের হয়ে গেল, এখন ইলেকট্রিক ফিল্ড দিলে কারেন্টের ফ্লো হবে বা চার্জের ফ্লো হবে। তো এই যে ইলেকট্রন যে এখান থেকে বের হয়ে চলে গেল, তার মানে কি এখানে একটা শূন্য স্থান তৈরি হচ্ছে না, যে এই জায়গায় যে এই সিলিকন আর এই সিলিকন এই দুটোর মাঝখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু ইলেকট্রনটা বের হয়ে অন্য কোথাও চলে গেছে। তার মানে এখানে একটা ভয়েড তৈরি হচ্ছে। এই ভয়েডটাকে বলা হয়, আমরা ইলেকট্রনিক্সের ভাষায় বলি যেটাকে হোল। তার মানে আমাদের হোলের কনসেপ্ট এখানেই আসে যে যখন একটা ইলেকট্রন কোনো বন্ড ছেড়ে বের হয়ে যাবে, সেই বন্ডের ওই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো হোল। তার মানে এখানে একটা হোল ক্রিয়েট হলো, এখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল, সেই ইলেকট্রনটা নাই। এবার দেখা গেল যে এই জায়গা থেকে একটা ইলেকট্রন এসে এই জায়গায় বসলো, তার মানে কি এই হোলটা তখন আর এখানে রইলো না, নতুন ভাবে হোলটা চলে আসলো এখানে। এই সেকেন্ড ফিগারে যেটা দেখাচ্ছে, এখানে আর হোল নাই, হোল হলো এখানে। এবার থার্ড ফিগারে দেখো যেটা বলা হচ্ছে যে এখান থেকে ইলেকট্রনটা এবার এই হোলে এসে বসলো, তাহলে হোলটা চলে আসলো এখানে, তাহলে হোলটা ক্রিয়েট হলো এই জায়গায়। তার মানে কি হোল কিন্তু নিজে মুভ করছে এমন না, মুভ করছে ইলেকট্রন, কিন্তু ইলেকট্রনের মুভমেন্টের কারণে হোলের জায়গাটা চেঞ্জ হচ্ছে। আমরা যে নরমালি দেখবো আমাদের এই কোর্সেও একটু পরে আসবে যে হোলের ডিরেকশন এইদিকে বা হোল এইদিকে মুভ করছে, তার মানে আসলে হোল নিজে মুভ করছে না, মুভ ইলেকট্রনই করবে, বাট হোলের জায়গাটা চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি। তো এটাই এখানে বলছে যে when freed from a covalent bond an electron leaves a void behind because the bond is now incomplete, called a hole. Such a void can readily absorb a free electron if one becomes available. তার মানে এই হোলগুলো ইলেকট্রনকে অ্যাবজর্ব করতে পারে যদি ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবল থাকে। এখানে যেটা হয়েছে যে এখানে একটা ইলেকট্রন ফ্রি হলো, সে অ্যাবজর্ব করলো, আবার এখানে একটা ইলেকট্রন ফ্রি হলে এই হোলটা অ্যাবজর্ব করলো। এটা হলো আমাদের একদম বেসিক হোলের কনসেপ্ট ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে যেটা আমরা ইউজ করি। এবার যেটা আমরা চিন্তা করব সেটা হলো একটু আগে যেটা বললাম যে এনার্জি পেলে বন্ড ভেঙে ইলেকট্রন ফ্রি হচ্ছে। তাহলে এখানে একটা ব্যাপার আছে যে আমি আসলে কতটুকু এনার্জি দিলে কয়টা ইলেকট্রন ফ্রি পাবো, এটা তো একটা হিসাব নিকাশের ব্যাপার আছে। আমি তো আর র্যান্ডমলি বলতে পারবো না যে এনার্জি দিলাম এখন আমাদের ইলেকট্রন ফ্রি আছে। অবশ্যই এনার্জির একটা নির্দিষ্ট সার্টেন ভ্যালু থাকবে বা একটা পরিমাণ থাকবে, ঠিক একইভাবে ইলেকট্রন কয়টা ফ্রি হবে সেটার একটা সার্টেন ভ্যালু থাকবে। এখানে এই কথাটাই বলা হচ্ছে যে একটা ইলেকট্রন ফ্রি করার জন্য মিনিমাম যে এনার্জি দরকার হবে সেই এনার্জিটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ এনার্জি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের ইলেকট্রনিক্স এর সব কোর্সের জন্যই। যে কোনো ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট থাকে। তার মানে 0 কেলভিন টেম্পারেচারে সবগুলো ইলেকট্রন কোনো না কোনো বন্ডের ভিতর আছে, যখনই টেম্পারেচার বাড়লো বা অন্য কোনো ভাবে এনার্জি আসলো, এই এনার্জির কারণে ইলেকট্রন বন্ড ভেঙে বের হয়ে আসলো। তাহলে মিনিমাম যেই পরিমাণ এনার্জি পেলে একটা ইলেকট্রন বন্ড থেকে বের হয়ে আসবে, এখানে খেলে একটা ইলেকট্রনের কথা বলছি, একটা ইলেকট্রন বন্ড থেকে বের হয়ে আসবে, সেই পরিমাণ এনার্জিকে বলা হয় ব্যান্ড গ্যাপ এনার্জি। তো এটাই এখানে বলেছে the minimum energy required to dislodge an electron from a covalent bond is called the band gap energy and denoted by Eg. এটাকে প্রকাশ করা হয় এই Eg দিয়ে, band gap energy. This minimum is a fundamental property of the material. For silicon Eg equal to 1.12 electron volt. তার মানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য Eg এর ভ্যালুটা খুব ফান্ডামেন্টাল একটা ব্যাপার। অর্থাৎ সিলিকনের জন্য Eg এর ভ্যালু একরকম হবে, জার্মেনিয়ামের জন্য একরকম হবে, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য একরকম হবে। সাপোজ আমি যদি অন্য ম্যাটেরিয়াল বলি সিলিকন ডাইঅক্সাইডের জন্য একরকম হবে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের Eg এর ভ্যালুটা নির্দিষ্ট, এবং এই ভ্যালুটা এই সিলিকনের জন্য হলো 1.12 ইলেকট্রন ভোল্ট। দেখো Eg এর ভ্যালু প্রকাশ করার জন্য একটা ইউনিট ইউজ করা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। নরমালি আমরা কি জানি এনার্জির ইউনিট কি, ব্যান্ড গ্যাপ এনার্জি তো একটা এনার্জি, এনার্জির
ইউনিট সম্পর্কে আমরা কি জানি? আমরা সচরাচর যেটা ইউজ করি সেটা হলো জুল। তো এই জুলের সাথে ইলেকট্রন ভোল্টের রিলেশন হলো যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 অথবা অনেক জায়গায় 1.602 লেখে, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। বেসিক্যালি এটা হলো একটা ইলেকট্রনের চার্জের যে ভ্যালু সেই ভ্যালুটাই আছে। তার মানে 1 ইলেকট্রন ভোল্টের ভ্যালু হলো 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তো বুঝতে পারছো যে এটা আসলে কত ছোট একটা ভ্যালু, 10⁻⁻19। তো সাধারণত ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ এনার্জি বা এই টাইপের এনার্জি ভ্যালু অনেক কম হয়। সেখানে এই জুল দিয়ে যদি আমরা প্রকাশ করতে চাই, এই জিনিসটা যতটুকু বোঝা যায় বা যত ইজিলি মনে রাখা যায়, ইলেকট্রন ভোল্ট দিয়ে প্রকাশ করলে আরো ইজিলি আমরা মনেও রাখতে পারি, বুঝতেও পারি। এই কারণেই এই ইউনিটটা ইউজ করা হচ্ছে, ইলেকট্রন ভোল্ট। তাহলে 1.12 ইলেকট্রন ভোল্ট মানে কি? 1.12 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। যদি আমরা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করছি, আমরা যখন ম্যাথমেটিক্যাল কোনো সলিউশন করব বা কোনো প্রবলেম সলভ করব, তখন কিন্তু এটাকে জুলে নিয়ে কাজ করতে হবে। কারণ ওইখানে জুল আর ইলেকট্রন ভোল্ট একই ইকুয়েশন বা একই ম্যাথের ভিতর দেখব এরকমই চলে আসবে। সো আমরা শুধু ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়েই কাজ করব। মনে রাখার সুবিধার জন্য ইলেকট্রন ভোল্ট এই ইউনিটটা ইউজ করছি। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, the number of electrons depend on both Eg and T. T মানে টেম্পারেচার, কতটুকু টেম্পারেচার আছে তার উপর ডিপেন্ড করবে, আর Eg এর ভ্যালু কত। একটু খেয়াল করে দেখো যে আমরা কি বললাম, যে মিনিমাম যে পরিমাণ এনার্জি দিলে একটা ইলেকট্রন ফ্রি হবে সেটা হলো ব্যান্ড গ্যাপ এনার্জি, যেটাকে বলছি সিলিকনের জন্য 1.12 ইলেকট্রন ভোল্ট। আমি যদি বলি গ্যালিয়াম আর্সেনাইডের জন্য এই ভ্যালুটি হলো, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য Eg এর ভ্যালু 1.42 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আমি জাস্ট লিখে রাখি 1.42 ইলেকট্রন ভোল্ট। বা জার্মেনিয়ামের জন্য হলো 0.66 ইলেকট্রন ভোল্ট। যে গ্যালিয়াম আর্সেনাইড বললাম, তো আমি জার্মেনিয়ামেরটা দিলে আমাদের একটু বোঝার জন্য সুবিধা হবে। আমি জার্মেনিয়ামেরটা লিখে রাখি। জার্মেনিয়ামের জন্য Eg এর ভ্যালু 0.66 ইলেকট্রন ভোল্ট। এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে জার্মেনিয়ামের যে ব্যান্ড গ্যাপ এনার্জি আর সিলিকনের যে ব্যান্ড গ্যাপ এনার্জি, এটা হলো 1.12 ইলেকট্রন ভোল্ট আর এটা হলো 0.66 ইলেকট্রন ভোল্ট। এই দুটার ভ্যালু থেকে আসলে আমরা কি বুঝতে পারি? সিলিকনের একটা ইলেকট্রনকে ফ্রি করার জন্য দরকার হবে 1.12 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামে কি একটা ইলেকট্রনকে ফ্রি করার জন্য দরকার হচ্ছে 0.66 ইলেকট্রন ভোল্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে জার্মেনিয়ামে কম এনার্জি দিলেই ইলেকট্রন একটা ফ্রি হয়ে গেল। তাহলে আমরা যদি একই ম্যাটেরিয়াল বলতে একই ম্যাটেরিয়াল না, ডিফারেন্ট ম্যাটেরিয়াল, সিলিকন আর জার্মেনিয়াম, ধরো আমার কাছে এক টুকরা সিলিকন আছে, এক টুকরা জার্মেনিয়াম আছে, দুই জায়গাতেই যদি আমি সমান এনার্জি অ্যাপ্লাই করি, ধরো আমি দিলাম 5000 ইলেকট্রন ভোল্ট, এখানেও সিলিকনের জন্য দিলাম, জার্মেনিয়ামের জন্য দিলাম। জার্মেনিয়ামে যেহেতু কম এনার্জি পেলেই একটা করে ইলেকট্রন ফ্রি হবে, 5000 ইলেকট্রন ভোল্ট যদি দুই জায়গা দিয়ে আমি অ্যাপ্লাই করি, তাহলে কি সিলিকনের চেয়ে জার্মেনিয়ামের ইলেকট্রন ফ্রি বেশি হবে, যেহেতু এটা কম এনার্জিতে একটা করে ইলেকট্রন ফ্রি হচ্ছে। তার মানে কি Eg এর ভ্যালুটা যত কম হবে তত তাড়াতাড়ি আমরা ইলেকট্রন পাবো বা তত বেশি সংখ্যক ইলেকট্রন আমরা পাবো। উল্টা ভাবে বললে Eg এর ভ্যালুটা যত বেশি তত ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা কমবে। এটাই হলো এই Eg এর একটা সিগনিফিকেন্স। এটা কিন্তু যে কোনো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। একটু আগেও বললাম, আমাদের যে কোনো ডিভাইস যখন তৈরি করা হয় Eg এর ভ্যালুটা কত হবে না হবে সেটা খুব প্রিসাইসলি, মানে আমাদের প্রয়োজন মতন ওই অনুযায়ী ম্যাটেরিয়াল নেওয়া হয়। ইনফ্যাক্ট হায়ার স্টাডিতে গেলে শুধু ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং বলেও একটা টপিক আছে আলাদা, যে ব্যান্ড গ্যাপ কিভাবে মডিফাই করা যায়।
ওটা আমরা ফিক্সড ম্যাটেরিয়ালের জন্য করতে পারবো না, কিন্তু কম্পাউন্ড সেমিকন্ডাক্টরে ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং এর একটা আলাদা টপিকই আছে, এখানে অনেক হিসাব নিকাশ করে নিজেদের প্রয়োজন মতন আমরা ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল দিতে পারি। তো সেটা যাই হোক, আমরা এই জিনিসটা দেখলাম এখন। তাহলে এখানে যেটা বলছে, the number of electrons depend on both Eg and T. A greater Eg translates to fewer electrons, but higher T yields more electrons. The density or concentration of electrons, that is the number of electrons per unit volume, is denoted by Ni. তার মানে কয়টা ইলেকট্রন ফ্রি হচ্ছে পার ইউনিট ভলিউমে, মানে কনসেন্ট্রেশন বা ডেনসিটি যেটাই বলি, ইলেকট্রনের ঘনত্ব, ফ্রি ইলেকট্রনের ঘনত্ব, এটা কিন্তু টোটাল ইলেকট্রন না, কয়টা ইলেকট্রন ফ্রি হচ্ছে তার ঘনত্ব হলো Ni দিয়ে প্রকাশ করলে সেই Ni এর ইকুয়েশনটা হলো এখানে দেওয়া আছে, দেখো 5.2 into 10 to the power 15 t to the power 3/2 into e to the power minus eg by 2kt। এই ইকুয়েশনটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন এই চ্যাপ্টারে। স্যার এখানে প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার 15, এটা স্যার কোন সূত্রের মান না, এটা কেমনে আসলো স্যার? এটা কনস্ট্যান্ট মান? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই ভ্যালুটা কিভাবে আসে সেটারও এই আছে, হিসাব নিকাশ আছে। এটা ওই যে বললাম যে এটার পরের কোর্স যেটা হায়ার কোর্স সলিড স্টেট, ওখানে গেলে দেখবা যে এখানে এনসি এনভি বলে দুটো টার্ম থাকে, এনসি এনভি রুট ওভার এনসি এনভি, এই জিনিসটা হলো আসলে এই ইকুয়েশনের শুরুতে থাকে, ঠিক মতন আসে, মানে আসলে সূত্রটা হলো এরকম যে Ni equal to root over NCNV into T to the power 3/2 e to the power minus Eg by 2kt। যেহেতু তোমাদের এই কোর্সে NCNV সম্পর্কে আলোচনা নাই, এই কারণে এখানে আর NCNV কে আলাদাভাবে এই ইকুয়েশন না দেখিয়ে এই জিনিসটাকে হিসাব করে যে ভ্যালু পাওয়া গেছে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো আপাতত আমরা এনসিএনভি নিয়ে এখন আর আলোচনায় যাব না। ওইখানে এনসিএনভি বুঝতে গেলে তোমাদের নাম্বার অফ স্টেট, ডেনসিটি অফ স্টেট, এই টপিক গুলো দেখতে হবে। আমি কথাটা বুঝিনি, আরেকবার। ভাই আপনার নেটের সমস্যা হচ্ছে, কে কথা বলছেন? আপনার নেটের সমস্যা হচ্ছে। হ্যালো, কথা ক্লিয়ার বুঝতে পারছি না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ওটাই বলি যে এই কোশ্চেনটা, স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার ওর নেটওয়ার্কে মেবি সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, কথা আমরা আগাতে থাকি, বলতে পারছি। নেটওয়ার্ক ভালো হলে পরে শুনবো। যেটা বলছিলাম যে এনআই, এই যে ইকুয়েশনটা Ni equal to 5.2 into 10 to the power 15 into T to the power 3/2 into e to the power minus Eg by 2kt ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার, এই ইকুয়েশনটা আমাদের আসলে এই চ্যাপ্টারে প্রায় প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলেই কাজে লাগবে। তো এই ইকুয়েশনটা একদম করতে করতে আসলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকটা ম্যাথে যদি একটা ইকুয়েশন বারবার ইউজ হয়, দেখবে এটা তোমাদের কিছুদিন পরেই মুখস্থ হয়ে যাবে। তো এখানে কোনটা কি জিনিস একটু দেখো। এনআই তো বললামই, এনআই হলো যে ইউনিট ভলিউমে কয়টা ফ্রি ইলেকট্রন আছে সেটা হলো এনআই। এই 5.2 ইনটু 10 টু দি পাওয়ার 15 এই জিনিসটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। টি হলো টেম্পারেচার, কেলভিনে কত, আমাদের যে টেম্পারেচার নিয়ে আমরা চিন্তা করব সেটাকে সবসময় কেলভিনে ইয়ে করে নিতে হবে, কনভার্ট করে তারপরে কাজ করতে হবে। এবং সাধারণত তোমাদের এই বইতে যেটা করা হয়েছে, রুম টেম্পারেচার বলতে 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 300 কেলভিন, এই টেম্পারেচারটা ধরা হয়েছে। যদি কোনো কিছু উল্লেখ না থাকে, আমরা টি এর ভ্যালু 300 ধরে কাজ করব, 300 কেলভিন। 300 কেলভিন মানে হলো 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে রুম টেম্পারেচার ধরা হয়েছে এই বইতে, তোমাদের যে বইটা এখন ফলো করছি। 300 কেলভিন টেম্পারেচার। ইজি এর ভ্যালু তো বললামই, ইজি মানে হলো এই যে ব্যান্ড গ্যাপ এনার্জি টুয়াইস কেটি। কে হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট।
এবং এটার ভ্যালু হলো 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 জুল পার কেলভিন। তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে দেখবা এই কে কনস্ট্যান্টটা দেয়া থাকে। 40টা কনস্ট্যান্টের ভ্যালু তো দেয়া আছে ক্যালকুলেটরে, ওই কনস্ট্যান্ট 40টার মধ্যে একটাই যে Yes, sir. কে ভ্যালু আছে, এটা তোমরা দেখবা 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 জুল পার কেলভিন। তো এখানে যদি দেখো এই কে এর ইউনিট হলো জুল পার কেলভিন, আর টি টেম্পারেচারের ইউনিট হলো জুল, সরি কেলভিন, টেম্পারেচারের ইউনিট হলো কেলভিন। তাহলে জুল পার কেলভিনের সাথে কেলভিনকে গুণ করে দিলে কি শুধু জুল থাকছে নিচে, আর উপরে তো আমরা নরমালি দেখে আসলাম একটু আগে ইউনিট হলো ইলেকট্রন ভোল্ট। তার মানে উপরে ইলেকট্রন ভোল্ট, নিচে জুল, দুই জায়গায় দুই রকম ইউনিট যেহেতু আছে, দুইটাকে একটাতে কনভার্ট করে নিতে হবে। হয় আমরা ইলেকট্রন ভোল্টকে এইভাবে জুলে নিয়ে নিব, অথবা এই কেলভিন যেটা আছে, সরি জুল যেটা আছে সেটাকে ইলেকট্রন ভোল্টে আমরা কনভার্ট করে নেব, যে কোনো একটাতে নিয়ে আসতে হবে সবগুলোকে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কেন? যে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে কয়টা ইলেকট্রন ফ্রি আছে সেই সংখ্যাটা জানার জন্য এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা না জানলে আমরা কিন্তু ফার্দার কোনো কাজ করতে পারবো না। আমরা যখন এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করবো, যে এন টাইপে কয়টা ইলেকট্রন থাকতে হবে, সেই কয়টা ইলেকট্রন থাকতে হবে তার আগে তো আমার জানতে হবে যে অলরেডি কয়টা আমার আছে টেম্পারেচারের কারণে। যে কয়টা আছে তারপর আমরা হিসাব করব যে আর কয়টা আমরা অ্যাড করতে পারি বা কয়টা আমরা হোল অ্যাড করতে পারি। ওই হিসাবগুলো সবই আসবে এই এনআই এর ভ্যালু বের হবার পর। সো এই এনআই এর ইকুয়েশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে আমি আপাতত এই পর্যন্ত তোমাদের রাখছি। আমরা যে জিনিসটা দেখলাম আজকে সেটা হলো বেসিক্যালি একটু প্রথম থেকেই বলে আসি যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কাকে বলে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের পর আসলো কোভ্যালেন্ট বন্ড কি জিনিস, তারপরে আসলো হোলের কনসেপ্ট কিভাবে আসে, তারপরে ব্যান্ড গ্যাপ এনার্জি। একদম বেসিক কয়েকটা টপিক আজকে আলোচনা করলাম। নেক্সট উইকে আমরা স্যার, যেটা করব, হ্যাঁ স্যার এগুলা কি আমরা স্যার পিডিএফ আকারে কি কোনো শীট পাবো স্যার? হ্যাঁ আমি পিডিএফ দিয়ে দিব তোমাদের। থ্যাংক ইউ স্যার। যেটা বলছিলাম নেক্সট উইকে একটু মনে করবো আমরা ফার্স্ট কাজ করব এই ইকুয়েশন ইউজ করে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ওটা করে এক কাজ করি নেক্সট উইক, হ্যাঁ নেক্সট উইকে করব। এই একটা সলভ করে আমরা পরের টপিকে ঢুকবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আজকে তাহলে স্যার পিডিএফটা একটু দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিব। ভিডিওটা একটু দ্রুত দিন, তাহলে আমি রিভাইজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ভিডিও আমি শেয়ার করে দিব। ঠিক আছে, আমি আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। নেক্সট উইকে আবার আমরা 6টায় ক্লাস শুরু করব। থ্যাংক ইউ স্যার।